ওয়েলকাম ফ্রেন্ডস, ইওর সাকসেস গাইডে তোমাদের সকলকে স্বাগত। তো আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। তো আমরা যে পঞ্চায়েত পরীক্ষাকে লক্ষ্য করে বাংলা ব্যাকরণগুলো শিখছি, এবং আগের ক্লাসে আমরা পদ সম্পর্কে অলরেডি আলোচনা করেছি। আজকে তার পদের যে বাকি অংশটি ছিল, আজকে সেটা শেষ লাস্ট ক্লাস। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকে আমরা মূলত জানবো যে পদের দুটি ভাগ, ক্রিয়াপদ এবং অব্যয় পদ। বিভিন্ন পরীক্ষায় কিন্তু এই ক্রিয়াপদ অব্যয় পদ থেকে প্রশ্ন আসে। এটা তোমাকে জানতে হবে, কারণ না জানা থাকলে পরীক্ষায় প্রশ্ন তুমি করতে পারবে না। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো প্রথমে আছে ক্রিয়াপদ। দেখো ক্রিয়াপদ কাকে বলে, প্রথমে আমাদের জানতে হবে যে ক্রিয়াপদ কি। ক্রিয়াপদ কি, দেখো বাক্যের মধ্যে যে পদের দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ক্রিয়াপদ বলে। মানে বাক্যের যে পদটির দ্বারা কোনো কিছু কাজ করা বোঝাবে, কোনো খাওয়া, যাওয়া, আসা, লেখা, পড়া, বিভিন্ন জিনিস এমন কিছু বোঝালে তখন সেটা হয়ে যাবে ক্রিয়াপদ, যে পদটির দ্বারা কোনো কিছু কাজ বোঝায়। যেমন উদাহরণ দেখো, আমি এখন পড়ছি, এটি একটি বাক্য। এই যে পড়ছি, এই পদটি দ্বারা কি কোনো কাজ করা বোঝাচ্ছে। দেখো পড়ছি, এই পড়া বোঝাচ্ছে এই পড়ছি এই পদটির দ্বারা, তাহলে এটি হয়ে গেল তোমার ক্রিয়াপদ। আবার দেখো রিনা গান গায়, দেখো গান গায় এই পদটি কি হয়েছিল ক্রিয়াপদ, তাহলে ক্রিয়াপদ বোঝা গেল। যেমন রিনা কি একটা নাউন পদ বা বিশেষ্য, গানও একটি বিশেষ্য পদ, কিন্তু গায় তাহলে এটা কি ক্রিয়াপদ। তাহলে ক্রিয়াপদ কি বোঝা গেল, যে কোনো যে পদটির দ্বারা কোনো কিছু হওয়া বোঝায়, যেমন যাওয়া, আসা, খাওয়া, থাকা, পড়া, তাকে ক্রিয়াপদ বলে। আশা করি বোঝা গেল। আরো কিছু উদাহরণ দেখো, যেমন শিশুটি কাঁদছে, দেখো এই কাঁদছে দ্বারা, এই শিশুটি কাঁদাটা বোঝাচ্ছে এই কাঁদছে শব্দটি দ্বারা। বাবা অফিসে গেলেন, তাহলে দেখো এই যে অফিসে গেলেন কাজ করা বোঝাচ্ছে কোন পদটি, এই গেলেন পদটি দ্বারা। সূর্য উঠেছে, মাঠে খেলি, শিকার ঈগল পাখির শিকার ধরে, তাহলে এগুলো এই যে প্রত্যেকটা এগুলো কি হচ্ছে এক একটি ক্রিয়াপদ। বুঝা গেল। দেখো পড়ছি, গায়, কাঁদছে, উঠছে, খেলি, পদ, খেলি, এগুলি কি প্রত্যেকটা একটি ক্রিয়াপদ। বুঝেছো, প্রত্যেকটা এগুলি বাক্যের মধ্যে কিছু না কিছু কাজ করা বোঝাচ্ছে। এই ক্রিয়াপদের মূল অংশ হচ্ছে ধাতু, তাই তো। ক্রিয়াপদের মূল অংশ ধাতু। ধাতু জিনিসটা কি, ক্রিয়াপদের যে মূল অংশটা। দেখো রিমা বই পড়ে, দেখো এটা একটি বাক্য, এখানে ক্রিয়াপদ কোনটি, পরে, এটি একটি ক্রিয়াপদ, তাই তো। এবার দেখো এই পরে ক্রিয়াপদটি কি হচ্ছে, দেখো পরে ক্রিয়াপদ, আর পর হচ্ছে একটি ধাতু। কারণ কি, কারণ পর ধাতুর সঙ্গে দেখো এ বিভক্তি যুক্ত হয়ে পরে পরে ক্রিয়াপদটি হয়েছে। বুঝলে, তাহলে এই যে পর ধাতু যুক্ত কি হয়েছে এখানে তোমার, এই যে ইয়ে বিভক্তি, ইয়ে সমান কি হয়ে গেল পরে, পরে, তাই তো। এই যে পরে, তাহলে পরে এটা ক্রিয়াপদ হলো কিভাবে, প্রথমে পর ধাতুর সঙ্গে এ বিভক্তি যুক্ত হয়ে তোমার ক্রিয়াপদ হয়। তাহলে ক্রিয়ার যে ধাতু মানে বিভক্তি যুক্ত হওয়ার আগে, তাহলে মূল অংশটা কি হবে, সেটি হবে তোমার ধাতু। তাহলে ক্রিয়াপদের মূল অংশটাকে বলা হয় ধাতু। আরো কিছু উদাহরণ দেখো, যেমন খেলা, এটা একটি ক্রিয়াপদ। দেখো খেলা হচ্ছে মূল ধাতু, এর সঙ্গে আ বিভক্তি যুক্ত হয়েছে, নিয়ে কি হয়েছে যে খেলা। তেমনি পর একটি ধাতু, এর সঙ্গে আ বিভক্তি যুক্ত হয়েছে, নিয়ে কি হয়েছে পড়া, এটি একটি ক্রিয়াপদ। তাহলে ক্রিয়াপদের মূল অংশ যেটা, সেটাকে আমরা বলছি ধাতু। বোঝা গেল ধাতু কি। এবার দেখো ক্রিয়াপদ ছাড়া বাক্য হয় না। আমরা যখন বাক্য পড়েছিলাম বলেছিলাম যে বাক্য কি হয়, ক্রিয়াপদ ছাড়া বাক্য হবে না, কারণ বাক্যকে বলা হয় ক্রিয়াপদের প্রাণ, তাই তো। বাক্যের ক্রিয়াপদ থাকবে, আর ক্রিয়াপদকে বলা হয় বাক্যের প্রাণ, মানে প্রত্যেকটা বাক্যে কিন্তু ক্রিয়াপদ থাকবে। বুঝা গেল। তাহলে ক্রিয়াপদের প্রত্যেকটা বাক্যে থাকে। এবার দেখো এই ক্রিয়াপদকে দুটি ভাগে ভাগ করা যায়। কি, একটি হচ্ছে সমাপিকা ক্রিয়া, একটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসে যে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া। তোমার ক্রিয়া দিয়ে থাকবে, সেটাকে তোমাকে মানে বাঁচতে দেবে যে এটা কোন ক্রিয়া, সমাপিকা ক্রিয়া না অসমাপিকা ক্রিয়া। ঠিক আছে, সেটাই বাঁচতে হবে। তো চলো একটু আমরা জেনে নেবো যে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া কি। দেখো সমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া কি, যে ক্রিয়ার দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ হয়, অর্থাৎ আর কিছু বলার বা শোনার থাকে না, তাকে সমাপিকা ক্রিয়া বলে। মানে কি হচ্ছে, ক্রিয়াপদ, যে ক্রিয়াপদটির দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ পাবে, কিছু শোনার বা বলার আর কিছু থাকে না, তখন সেটাকে আমরা বলছি সমাপিকা ক্রিয়া। একটি উদাহরণ দেখো, যেমন আমি প্রতিদিন সকালে বই পড়ি, যে একটি বাক্য। তাহলে এখানে ক্রিয়াপদ হচ্ছে কি, কাজ করা হচ্ছে কোনটাই, এই পড়ি এই শব্দটার দ্বারা, তাই তো। এবার দেখো এই শব্দটা কিন্তু বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ করেছে, কারণ আমি প্রতিদিন সকালে বই পড়ি যখনই বললাম, মানে বাক্যটা সম্পূর্ণ হয়ে গেল, তুমিও বুঝতে পারছো যে হ্যাঁ সে বই পড়ে, বা আমি আর কোনো কিছু বলার থাকছে না, তোমারও শোনার আর ইচ্ছা থাকছে না, তাই তো। মানে ইচ্ছাটা সমাপ্তি ঘটে গেছে। তাহলে এই ক্রিয়াটি মানে পড়ি, এটা কি সমাপ্তি ঘটাচ্ছে, অর্থ সম্পূর্ণ করছে, তাহলে এটা কি হয়ে যাবে, সমাপিকা ক্রিয়া। তো সমাপিকা ক্রিয়া কি, যে ক্রিয়া তোমার বাক্যের সম্পূর্ণভাবে অর্থ প্রকাশ করে, সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। দেখো এখানে পড়ি বলার সঙ্গে সঙ্গে বাক্যের অর্থ সম্পূর্ণ হয়েছে, পড়ি হচ্ছে সমাপিকা ক্রিয়া। আর একটি উদাহরণ দেখো, আমরা গতকাল চিড়িয়াখানায় গিয়েছিলাম, এটা একটি বাক্য। গিয়েছিলাম এটা হচ্ছে ক্রিয়াপদ, তাই তো। গিয়েছিলাম হচ্ছে এটা কি ক্রিয়াপদ, এটা কি ক্রিয়া সমাপিকা, কারণ
আমরা গতকাল চিড়িয়াখানায় গিয়েছিলাম, বলা মাত্র দেখো বাক্যের কিন্তু সমাপ্তি ঘটে যাচ্ছে, আর কিছু বলার বা শোনার কিছু থাকছে না। গিয়েছিলাম এটাতে শেষ করে দিচ্ছি। বৃষ্টির পর শিশুরা মাঠে গিয়ে অনেক আনন্দের সঙ্গে ফুটবল খেললো। তাহলে এই যে খেললো, কি করলো ছেলেগুলো, দেখো মাঠে ফুটবল খেললো, আর কিছু শোনার কিছু থাকছে না। তবে বৃষ্টির পর শিশুরা মাঠে গিয়ে, এখানে আর একটা ক্রিয়া আছে, কিন্তু এটা কি হয়ে যাবে তোমার, এটা অসমাপ্তিকা ক্রিয়া, এটা আমরা পরে জানছি। তো আমরা এখন জানছি সমাপ্তিকা ক্রিয়া মানে কোনটি। দেখো খেললো, খেললো এই পদটির দ্বারা বা এই ক্রিয়াটির দ্বারা অর্থের সম্পূর্ণ প্রকাশ পাচ্ছে। দেখো যে ক্রিয়ার পর আর কিছু বলার প্রয়োজন হয় না এবং বাক্যের অর্থ সম্পূর্ণ হয়, সেটি হচ্ছে সমাপ্তিকা ক্রিয়া। তাহলে সমাপ্তিকা ক্রিয়া কি, আশা করি পরিষ্কার হয়েছে। এগুলি প্রত্যেকটি বাক্যই অর্থ সম্পূর্ণ হয়েছে, তাই এগুলি সমাপ্তিকা ক্রিয়া। এবার আমরা জানবো যে অসমাপ্তিকা ক্রিয়া। আমরা এতক্ষণ জানলাম যে সমাপ্তিকা ক্রিয়া কি, মানে যে ক্রিয়া বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ করে, যে ক্রিয়াপদটি দ্বারা, সেটা হচ্ছে সমাপ্তিকা ক্রিয়া। আর অসমাপ্তিকা মানে কি, অসমাপ্তি হবে, তোমার সমাপ্তি ঘটাবে না, ঠিক আছে, ক্রিয়াপদে মানে বাক্যে অসমাপ্ত হয়ে যাবে যে ক্রিয়াপদটি দ্বারা, সেটা হচ্ছে অসমাপ্তিকা ক্রিয়া। উদাহরণ কি দেখো, কি বলছে, যে ক্রিয়াপদের দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ হয় না, অর্থাৎ আরো কিছু বলার বা শোনার থেকে যায়, তাকে সমাপ্তিকা ক্রিয়া বলে, অসমাপ্তিকা ক্রিয়া বলে। উদাহরণ দেখো, আমি বই পড়ে, তাহলে এখানে ক্রিয়াপদ হচ্ছে দেখো পড়ে। আমি বই পড়ে কি করব সেটা আর কিছু বলা নেই, কিন্তু আমি বই পড়ে স্কুলে যাব বা আমি বই পড়ে খেলা করব, যদি এরকম থাকতো তাহলে কি হয়ে যেত, বাক্যটি সম্পূর্ণ হতো। কিন্তু দেখো পড়ে, যে এটা একটা ক্রিয়াপদ, কিন্তু এই ক্রিয়াটি হওয়ার পর মনে হচ্ছে কি বাক্যের অর্থ সম্পূর্ণ হচ্ছে না, মানে এই পরে ক্রিয়াপদটি দ্বারা অর্থ কিন্তু সম্পূর্ণ করতে পারছেন না। দেখো এখানে পরে, পরে হলো একটি অসমাপ্ত ক্রিয়া, কারণ বাক্যটি সম্পূর্ণ হয়নি। দেখো এরপর যদি ঘুমাতে যাব বা পরীক্ষা দেবো, তাহলে যে ঘুমাতে যাবো এটা একটি ক্রিয়াপদ, পরীক্ষা দেবো এটা একটি ক্রিয়াপদ, এরকম থাকতে হলে এগুলো কি হতো, এগুলো সমাপ্তিকা ক্রিয়া, কিন্তু এগুলো তো নাই। এগুলো কি আছে, আমি বই পড়ে, তারপরে দেখো পড়েছিল শুধুমাত্র, তাহলে সেটি হলো অসমাপ্তিকা ক্রিয়া। বোঝা গেল। আরেকটি উদাহরণ দেখো, রিনা বই নিয়ে লাইব্রেরিতে গিয়ে, ঠিক আছে, দেখো এখানে অর্থ সম্পূর্ণ হয়নি, গিয়ে এটা একটি ক্রিয়াপদ, নিয়ে একটি ক্রিয়াপদ, দেখো কিন্তু এই যে গিয়ে, এই পদটি দ্বারা কি বাক্যটি অর্থ সম্পূর্ণ হয়নি, কারণ কি দেখো গিয়ে অসমাপ্তিকা ক্রিয়া। কারণ এখানে বলতে হতো যে রিনা বই নিয়ে লাইব্রেরিতে গিয়ে মনোযোগ দিয়ে পড়াশোনা করলো, তাহলে এই যে করলো এটা একটি ক্রিয়াপদ, তাহলে এই ক্রিয়াপদটা দ্বারা কি হচ্ছে, অর্থ সম্পূর্ণ হচ্ছে। কিন্তু এই যে গিয়ে এটা দিয়ে দেখো অর্থ সম্পূর্ণ হচ্ছে না, তাহলে এটা হয়ে যায় তোমার অসমাপ্তিকা ক্রিয়া। বাকি এরকম দুটো ক্রিয়াপদ থাকতে পারে, একটা হবে সমাপ্তিকা ক্রিয়া, একটা হচ্ছে অসমাপ্তিকা ক্রিয়া। যেমন এখানে বই নিয়ে লাইব্রেরিতে গিয়ে, দেখো এখানে লাইব্রেরিতে গিয়ে, তাহলে এটা কি হয়ে গেল, এটা হচ্ছে অসমাপ্তিকা ক্রিয়া। আর মনোযোগ দিয়ে পড়াশোনা করলো, তাহলে এটা কি হয়ে গেল তোমার সমাপ্তিকা ক্রিয়া, এই সমাপ্তিকা ক্রিয়া। তাহলে আশা করি চিনতে পারে, বাকি এরকমই বাক্য থাকবে তোমার পরীক্ষায়, তোমাকে সেটা চিনতে হবে যে কোনটা সমাপ্তিকা ক্রিয়া বা কোনটা অসমাপ্তিকা ক্রিয়া, তোর অপশন দিয়ে দিতে পারে। তাহলে এখানে যেমন চিনতে পারছি, দেখো যে এই যে রিনা বই নিয়ে লাইব্রেরিতে গিয়ে মনোযোগ দিয়ে পড়াশোনা করলো, তাহলে যে পড়াশোনা করলো এই দেখো এই ক্রিয়াপদটি দ্বারা কি অর্থ সম্পূর্ণ, বাক্যটিকে শেষ করছে, অর্থ সম্পূর্ণ হচ্ছে, তাহলে এটি হয়ে যাবে তোমার সমাপ্তিকা ক্রিয়া। আবার এখানে দেখো রিনা বই নিয়ে লাইব্রেরিতে, তাহলে এটা কি হয়ে যাবে, অসমাপ্তিকা ক্রিয়া। বুঝা গেল। তাহলে সমাপ্তিকা ক্রিয়া অসমাপ্তিকা ক্রিয়া বুঝতে পারলে। এবার দেখো আরেকটি উদাহরণ, মা প্রতিদিন সকালে রান্নাঘরে গিয়ে পরিবারের সকলের জন্য সুস্বাদু খাবার রান্না করেন, তাহলে দেখো করেন একটি কি ক্রিয়াপদ পাচ্ছি, একটা আছে গিয়ে। তাহলে এখানে বলো কোনটি সমাপ্তিকা ক্রিয়া এবং কোনটি অসমাপ্তিকা ক্রিয়া। কি হয়ে যাবে, তোমরা দেখো করেন, এটা দ্বারা বাক্যটি কিন্তু সম্পূর্ণ হয়েছে, বাক্যটি অর্থ সম্পূর্ণ প্রকাশ পেয়েছে, তাহলে এটা কি হয়ে যাবে, সমাপ্তিকা ক্রিয়া। আবার এই যে গিয়ে এটি কিন্তু বাক্যের অর্থ সম্পূর্ণ প্রকাশ করতে পারেনি। যদি এত অবধি বলা যেত, দেখো মা প্রতিদিন সকালে রান্না ঘরে গিয়ে, তারপরে দেখো অর্থ সম্পূর্ণ হচ্ছে না, মানে হচ্ছে রান্নাঘরে গিয়ে কি রান্না করেন না একটি মনে প্রশ্ন থাকছে, কিন্তু যখন পরিবারের সকলের জন্য সুস্বাদু খাবার রান্না করেন বলছি, বাক্যটির অর্থ কিন্তু সম্পূর্ণ প্রকাশ পাচ্ছে। তাহলে এই করেনটা হয়ে গেল তোমার সমাপ্তিকা ক্রিয়া এবং গিয়ে হয়ে গেল সমাপ্তিকা ক্রিয়া। দেখো এখানে গিয়ে অসমাপ্তিকা ক্রিয়া এবং রান্না করেন সমাপ্তিকা ক্রিয়া। এবার দেখো অসমাপ্তিকা ক্রিয়া সহজে চেনার কয়েকটি উপায় আছে। কি উপায় আছে না, তো বিভক্তি দেখে অনেক সময় কিন্তু চেনা যায়। আচ্ছা, ধাতুর সাথে সাধারণত 3টি বিভক্তি যুক্ত হয়ে অসমাপ্তিকা ক্রিয়া তৈরি হয়। তাহলে ধাতু আমরা কি জেনেছি যে ক্রিয়ার মূল অংশ হচ্ছে ধাতু, তাই তো। ধাতুর সঙ্গে হচ্ছে এই 3টি বিভক্তি যুক্ত হয়ে এই অসমাপ্তিকা ক্রিয়া হয়। হচ্ছে একটা কি এ বিভক্তি, একটা লে বিভক্তি, আর একটা হচ্ছে তে বিভক্তি। যেমন দেখো কর একটি ধাতু, কর একটি কি ধাতু, এর সঙ্গে যদি এ বিভক্তি করি, এ বিভক্তি যোগ, তাহলে কি হবে, করে। তাহলে দেখো করে। খায় একটি ধাতু, এবার এর সাথে যে এ করি, দেখো খেয়ে, ঠিক আছে, গিয়ে, দেখে, তাহলে দেখো প্রত্যেকটাতে এ বিভক্তি যুক্ত হয়েছে, তাহলে এগুলো কি হচ্ছে, প্রত্যেকটি তোমার অসমাপ্তিকা ক্রিয়ার উদাহরণ। তেমনি আবার লে বিভক্তি যুক্ত, দেখো কর একটি ধাতু, তাই তো, কর যুক্ত লে ধাতু একটি, তাই তো, লে, তাহলে করলে, তাহলে করলে, খেলে, গেলে, দেখলে, তাহলে প্রত্যেকটি দেখো লে বিভক্তি যুক্ত, এগুলো কি প্রত্যেকটি অসমাপ্তিকা ক্রিয়া। তাহলে বাকি এইরকম যদি পদ থাকে এগুলো, তাহলে এগুলো কি প্রত্যেকটাই অসমাপ্তিকা ক্রিয়া হয়।
যেমন করতে, খেতে, যেতে, দেখতে, প্রত্যেকটি, বুঝতে পারছো? এখানে তে বিভক্তি যুক্ত হয়েছে, মূল ধাতুর সঙ্গে তে বিভক্তি। তাহলে কি তিনটে, তোমার একটা হচ্ছে তে বিভক্তি, একটা লে এবং একটা ইয়ে বিভক্তি। এগুলো কি অসমাপ্ত ক্রিয়ার সঙ্গে যুক্ত থাকে। চলো পরবর্তী দেখি। দেখো অর্থর দিক থেকে এটা ক্রিয়াপদ হবে, সরি ক্রিয়া আছে, ক্রিয়াপদ দুটি ভাগে ভাগ করা যায়। তাহলে অর্থের দিক থেকে ক্রিয়াপদ কি হবে, দুটি ভাগে ভাগ করা যায়। একটা কি হচ্ছে সকর্মক ক্রিয়া আর একটা হচ্ছে অকর্মক ক্রিয়া। এবার আমরা জানবো যে সকর্মক ক্রিয়া এবং অকর্মক ক্রিয়া কি। দেখো সকর্মক ক্রিয়া কি বলছে, যে সমস্ত ক্রিয়াপদের কোনো বিষয় থাকে অর্থাৎ কর্ম থাকে তাকে সকর্মক ক্রিয়া বলে। অর্থাৎ যে ক্রিয়াপদের বিষয় থাকবে, মানে ক্রিয়াপদের মধ্যে কর্ম থাকে। আমরা বাক্যে জানি তিনটে অংশ কি, একটা হচ্ছে কর্তা, বাক্যের তিনটে অংশ, একটা কি কর্তা, একটা হচ্ছে কর্ম, আর একটা হচ্ছে ক্রিয়া, তাই তো? ক্রিয়া। তাহলে বাক্যের তিনটি অংশ, তাহলে হচ্ছে কর্ম, যে বাক্যে কর্ম থাকবে সেটা হবে সকর্মক ক্রিয়া। কর্তা কি, অর্থাৎ কর্তাকে কি বা কাকে আশ্রয় করে কাজটি সম্পন্ন করছে বাক্যে তা উল্লেখ থাকে। উদাহরণ দেখো, বাবা আমাকে একটি বই কিনে দিলেন, এখানে ক্রিয়াপদ কোনটি বলো? নিশ্চয় দিলেন, এটি একটি ক্রিয়াপদ। এবার দেখো বাক্যে কর্ম আছে কিভাবে আমরা দেখবো, বাক্যে তো তিনটে অংশ, তাহলে কর্তা আমরা জানি যে কাজ করে, তাই তো? নিজে সে কর্তা কে কাজ করছে, বাবা, ঠিক আছে। আমাকে একটি বই কিনে দিলেন, এবার কর্তা কোনো বার করা একটা হচ্ছে, তোমার এই ক্রিয়াকে প্রশ্ন করতে হবে, ক্রিয়াকে কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করি তাহলে আমরা পেয়ে যাবো তোমার কর্তা। দেখো দিলেন, কি দিলেন যদি বলি তাহলে কি উত্তর আসছে, দেখো বই দিলেন। আবার কাকে দিলেন যদি বলা হয় তাহলে দেখা যাচ্ছে আমাকে, তাই তো? আমাকে। তাহলে কি এবং কাকে দিয়ে যদি প্রশ্ন করা হয় তাহলে বাক্যে কিন্তু কর্তা পাওয়া যায়। তাহলে এখানে বাক্যের কয়টি কর্তা আছে, দুটি কর্তা আছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে বাক্যটিতে কর্তা আছে যেহেতু, তাহলে বাক্যটি হয়ে যাবে তোমার কি, এ বাক্য হয়ে যাবে তোমার সকর্মক ক্রিয়া, কারণ কি এখানে বাক্যে কর্তা রয়েছে। দেখো বাবা কি কিনে দিলেন, এখানে যদি প্রশ্ন করি তাহলে কি পাচ্ছি, বই। তাহলে বই হবে কর্মপদ বই, সুতরাং এখানে কিনে দিলেন একটি সকর্মক ক্রিয়া। তাহলে যে কিনে দিলেন এটা কি হয়ে গেল, একটি সকর্মক ক্রিয়া। চেনা সহজ উপায় দেখো, বাক্যের ক্রিয়াপদে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে কর্মপদ। তাহলে যে বাক্যে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা আসবে সেটা হবে কর্মপদ। অর্থাৎ বাক্যে তোমার ক্রিয়াকে প্রথমে কি করতে হবে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। যদি উত্তর পাওয়া যায় তাহলে জানতে হবে বাক্যের কর্ম আছে, আর কর্ম থাকলে সেটা হয়ে যাবে কি তোমার সকর্মক ক্রিয়া। আরেকটি উদাহরণ দেখো, তিনি পৃথিবীর অনেক দেশ ঘুরেছেন, তাই তো? তাহলে এখানে ক্রিয়াপদ হচ্ছে ঘুরেছেন। এবারে ঘুরেছেনকে কি করতে হবে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। প্রথমে যদি কি ঘুরেছেন বলি, দেখো কি ঘুরেছেন তাহলে কি হবে, যে দেশ ঘুরেছেন, তাই তো? কাকে দিয়ে প্রশ্ন করলে দেখো উত্তর আসছে না, তিনি পৃথিবীর অনেক দেশ ঘুরেছেন, তাহলে কি ঘুরেছেন, দেশ পাচ্ছি, কিন্তু কাকে কাকে ঘুরেছেন সেটা পাইছে। তাহলে ঘুরেছেন ক্রিয়াপদটি যদি প্রশ্ন করে কি ঘুরেছেন, দেখো কি হচ্ছে যে দেশ, তাহলে যেটা উত্তর পাওয়া যাবে সেটা হলো কর্ম। তাহলে উত্তর কি হলো, যে দেশ হলো কর্ম, বোঝা গেল? তাহলে বাক্যটিতে কি আছে, কর্ম আছে, তাহলে এটি কি হয়ে যাবে তোমার সকর্মক ক্রিয়া, তাই তো? সকর্মক ক্রিয়া। ওপরে বাক্য দুটো দেখা কর্ম আছে, এগুলো সকর্মক ক্রিয়া। চলো আরেকটি উদাহরণ দেখো, তিনি সমুদ্র দেখেছেন, এটা একটি বাক্য। তাহলে যে দেখেছেন এটি নিশ্চয়ই একটি ক্রিয়াপদ, তাই তো? কারণ দেখা কাজটি এই দেখেছেন এই পদটির দ্বারা বোঝাচ্ছে। তাহলে আমরা কর্ম যদি বাক্যটি বার করি তাহলে আমাদের কি করতে হবে, ক্রিয়াকে প্রশ্ন করতে হবে, কি দিয়ে, কি বা কাকে দিয়ে। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে কি দেখেছেন, উত্তর কি হবে তোমার সমুদ্র দেখেছেন, তাই তো? তাহলে এটা নিশ্চয় সমুদ্র কি হয়ে গেল তোমার কর্ম। তাহলে বাক্যটাতে কি আছে, কর্ম রয়েছে, দেখেছেন এটা হচ্ছে ক্রিয়া, আর এটা হচ্ছে কি তোমার বিশেষ্য পদ, তাই তো? তিনি মানে তিনি, এটা এটা কি হচ্ছে তোমার কর্তা, এই বাক্যের হচ্ছে কর্তা, তিনি কর্ম, সমুদ্র দেখেছেন ক্রিয়া। তাহলে বাক্যটাতে যেহেতু কর্ম রয়েছে তাহলে এটা কি হয়ে যাবে তোমার সকর্মক ক্রিয়া। দেখো এবার আমরা জানবো যে অকর্মক ক্রিয়া। অকর্মক ক্রিয়া কাকে বলে? তাহলে আমরা এতক্ষণ জানলাম যে সকর্মক ক্রিয়া কি, মানে বাক্যের মাধ্যমে কর্ম থাকলে সেটা সকর্মক ক্রিয়া। এবার অকর্মক ক্রিয়া জানবো, যে ক্রিয়ায় কর্ম থাকে না তাকে অকর্মক ক্রিয়া বলে। তো বাক্যের মধ্যে যদি কর্ম না থাকে তাহলে সেটাকে বলা হবে অকর্মক ক্রিয়া। বাক্যের ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি উত্তর পাওয়া না যায়, এতক্ষণ দেখছিলাম যে উত্তর যদি পাওয়া যায় তাহলে সেটি হয়ে যাবে তোমার সকর্মক ক্রিয়া, কারণ উত্তর পাওয়া গেলে নিশ্চয়ই কর্ম থাকবে। এবার দেখো কি বা কাকে দিয়ে প্রশ্ন করবে ক্রিয়াপদকে নিয়ে যদি উত্তর যদি না পাওয়া যায় তাহলে নিশ্চয়ই জানতে হবে এতে কি কর্ম নেই, তাহলে তখন কি হবে, অকর্মক ক্রিয়া। যেমন দেখো মেয়েটি হাসছে, এখানে ক্রিয়াপদ কি, দেখো হাসছে, বা মেয়েটি কি হচ্ছে কর্তা, তাই তো? কে হাসছে, মেয়েটি, কিন্তু কি হাসছে বা কাকে হাসছে কোনো উত্তর নেই। তাহলে মেয়েটি হাসছে এটি একটি বাক্য, কিন্তু বাক্যে কোনো দেখো কর্ম নেই, বাক্যে কর্ম নেই। তাহলে কর্ম নেই, কর্ম যদি না থাকে তাহলে কি হবে, সেটা সেটা হয়ে যায় তোমার সকর্মক ক্রিয়া। তাহলে এই বাক্যটি কিসের উদাহরণ হয়ে গেল, সকর্মক ক্রিয়া, কারণ এখানে বাক্যে কর্ম নেই। দেখো হাসছে ক্রিয়া যদি
ক্রিয়ার কাছে যদি প্রশ্ন করা হয় কি বা কাকে হাসছে, কোনো উত্তর পাওয়া যায় না, তাহলে কোনো কর্ম নেই, তাই এটি অকর্ম ক্রিয়া। তাহলে মেয়েটা এটা হচ্ছে কর্তা, এটা হচ্ছে কর্ম, সরি ক্রিয়া, এখানে কর্ম নেই, তাহলে এটি হয়ে গেল তোমার অকর্মক ক্রিয়া। আরেকটি উদাহরণ দেখো, পাখিগুলো আকাশে উঠছে। দেখো পাখিগুলো কি উঠছে, এবার কি উঠছে, এটা হচ্ছে ক্রিয়াপদ। এবার যদি প্রশ্ন করি কি উঠছে, দেখো কোনো উত্তর নেই, কাকে উঠছে, কোনো উত্তর নেই, তাহলে এখানে কি হবে, এটাও তোমার কি হয়ে যাবে, অসমাপিকা ক্রিয়া। দেখো কোনো উত্তর নেই, এখানে আকাশ হলো স্থান বা অধিকরণ কারক, আকাশটা হয়ে গেল তোমার কারক, এটা কোনো কর্ম নয়, তাই উঠছে একটি অকর্মক ক্রিয়া। তাহলে অকর্মক ক্রিয়া বোঝা হলে জানো দ্বিকর্মক ক্রিয়া। আমরা কি জানলাম, একটি সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া, তাই তো। সকর্মক ক্রিয়া হচ্ছে যে ক্রিয়াতে কর্ম থাকে, সেটা সকর্মক ক্রিয়া। আর যে ক্রিয়ায় বা বাক্যে কর্ম থাকে না, তাকে বলা হয় অকর্মক ক্রিয়া। এবার দ্বিকর্মক ক্রিয়া কি, দ্বি মানে কি, মানে দুটো ক্রিয়াই থাকবে, দুটি থাকবে, মানে দুটি কর্ম থাকবে, দ্বিকর্ম, তাই তো। মানে দ্বি মানে হচ্ছে দুই, মানে প্রত্যেকটা বাক্যে দুটো কর্ম থাকবে, যে ক্রিয়াপদের দুটি কর্ম থাকে তাকে দ্বিকর্মক ক্রিয়া বলে, দ্বিকর্মক ক্রিয়া বলে, ঠিক আছে। যেমন বাক্যের ক্রিয়াপদকে একই সাথে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে যদি দুইটি আলাদা উত্তর পাওয়া যায়, তবে সেই ক্রিয়াটি দ্বিকর্মক ক্রিয়া। মানে বোঝা গেল, এতক্ষণ আমরা দেখছিলাম হয়তো কি দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছিল, বা কাকে দিয়ে যে কোনো একটা উত্তর পাওয়া যাচ্ছিল। এবার যদি এই কিরও উত্তর পাওয়া যাবে এবং কাকেরও, এই দুটির উত্তর পাওয়া যাবে, যে ক্রিয়াপদটাকে প্রশ্ন করা, তখন যদি দুটি এরই উত্তর পাওয়া যায় যে বাক্যে, সেটি হয়ে যায় তোমার দ্বিকর্মক ক্রিয়া। চলো উদাহরণ দেখি, বুঝতে পারবে আরো ভালো করে। যেমন দাদা আমাকে একটি কলম কিনে দিলেন, এটি একটি বাক্য, এখানে ক্রিয়াপদ কোনটি দেখো, এই যে দিলেন, এটা ক্রিয়াপদ। এবার দিলেনকে প্রশ্ন করো কি বা কাকে দিয়ে, যদি কি কিনে দিলেন, দেখি কি কিনে দিলেন প্রশ্ন যদি করি, তাহলে দেখো কি উত্তর হবে, কলম। এবং কাকে কিনে দিলেন, দেখো এটার উত্তর পাওয়া যাচ্ছে যে আমাকে, কারণ দাদা আমাকে কলম কিনে দিলেন। তাহলে দেখো কাকে কিনে দিলেন, না তো আমাকে, কি কিনে দিলেন, কলম। তাহলে বাক্যটা কি হচ্ছে, দুটি কর্ম পেলাম, একটা হচ্ছে কলম, একটা হচ্ছে আমাকে। তাহলে এই যে একই বাক্যে দুটি কর্ম রয়েছে, তাহলে এটি কি হয়ে যায় তোমার দ্বিকর্মক ক্রিয়া। বোঝা গেল যে দ্বিকর্মক ক্রিয়া কি। দেখো এই ধরনের ক্রিয়া সাধারণত একটি বস্তুবাচক কর্ম এবং একটি ব্যক্তিবাচক কর্ম থাকে। তাই আমরা দুটো কর্ম দেখলাম এতক্ষণ, তাই তো। এই দুটো কর্মের মধ্যে কি একটা হয় বস্তুবাচক, একটা আছে ব্যক্তিবাচক। উদাহরণ একটা দাঁড়াও, যে ক্রিয়াটি বস্তুবাচক সেটি হলো মুখ্য কর্ম, এটা মনে রাখো, যে যে ক্রিয়াটি হবে বস্তুবাচক সেটি হবে মুখ্য, বা যে ক্রিয়াটি ব্যক্তিবাচক সেটি হবে তোমার গৌণ। তাহলে এই মুখ্য কর্ম আর গৌণ কর্ম, এই দুটো কিন্তু পরীক্ষায় আসে, যে মুখ্য কর্ম কি আর গৌণ কর্ম কি, একই জিনিস, একটু দেখে নি। দেখো মুখ্য কর্ম কি, কি দিয়ে প্রশ্ন করলে যে বস্তুবাচক উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে মুখ্য কর্ম। আর গৌণ কর্ম কি, কাকে দিয়ে প্রশ্ন করলে যে ব্যক্তিবাচক উত্তর পাওয়া যায় তাকে গৌণ কর্ম বলে। তাহলে বাক্যে যদি দ্বিকর্ম, মানে দ্বিকর্ম বাক্যে, ঠিক আছে, যদি দুটো কর্ম থাকে, তাহলে একটি হবে কি বস্তুবাচক, আর একটা হচ্ছে ব্যক্তিবাচক। যেটি বস্তুবাচক সেটা হবে মুখ্য কর্ম, তোমার মুখ্য কর্ম এবং গৌণ কর্ম এমন বার করতে দিতে পারে, সেটা হবে মুখ্য কর্ম, এবং যেটি ব্যক্তিবাচক সেটা হবে গৌণ কর্ম। যেমন দেখো, শিক্ষক ছাত্রদের ব্যাকরণ পড়াচ্ছেন, বাস এখানে আসো। এবার দেখো এখানে ক্রিয়াপদ মনে হচ্ছে, বাক্যের মেন হচ্ছে কি, প্রাণ বলেই দিয়েছে যে প্রাণ হচ্ছে ক্রিয়াপদ, তাহলে প্রথমে তোমাকে বাক্যের মধ্যে বার করতে হবে ক্রিয়া কোনটা। দেখো পড়াচ্ছেন, এটি ক্রিয়াপদ, এই ক্রিয়াপদকে কি দিয়ে প্রশ্ন করো, একটা হচ্ছে কি দিয়ে করতে পারি, আর একটা হচ্ছে কাকে। কর্ম বার করতে হলে এই দুটি কি এবং কাকে দিয়ে প্রশ্ন করতে পারি, তাই তো। তাহলে যদি দুটো কর্ম পাওয়া যায়, দুটোর উত্তর পাওয়া যায়, তাহলে দ্বিকর্ম। কর্ম যদি বাক্যে কর্ম থাকে, তাহলে নিশ্চয়ই এদের উত্তর পাওয়া যাবে। তাহলে দেখো কি পড়াচ্ছেন যদি বলি, তাহলে দেখো ব্যাকরণ পড়াচ্ছেন, তাই তো। এবং কাকে পড়াচ্ছেন, দেখো ছাত্রদের। বোঝা গেল, তাহলে এখানে কর্ম কটি পেলাম, দুটি, একটি হচ্ছে ব্যাকরণ, আর একটা হচ্ছে ছাত্র, তাই তো। এবার দেখো ছাত্র আর ব্যাকরণের মধ্যে ব্যক্তি বোঝাচ্ছে কোনটা, ব্যক্তি বোঝাচ্ছে নিশ্চয়ই ছাত্র ব্যক্তি, আর ব্যাকরণ তো কোনো একটা বস্তু, তাই তো, বস্তু বোঝাচ্ছে। তাহলে যেটি ব্যক্তি বোঝাবে সেটা হয়ে যাবে তোমার কি গৌণ কর্ম, আর যেটি বস্তু বোঝাবে সেটা হবে মুখ্য কর্ম, তাই তো। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে কি হবে, সেটা মুখ্য কর্ম, কি দিয়ে যেটা উত্তর পাওয়া যাবে। দেখো কি দিয়ে উত্তর পাওয়া যাচ্ছে, কি পড়াচ্ছেন, ব্যাকরণ, তাহলে এটি হয়ে যাবে তোমার মুখ্য কর্ম। এবং কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যাবে, কাকে দিয়ে প্রশ্ন করলে কি হবে, তোমার ব্যক্তিবাচক উত্তর আছে, সেটি হয়ে যাবে তোমার গৌণ কর্ম। দেখো প্রশ্ন কাদের, কাকে পড়াচ্ছেন, দেখো কাকে পড়াচ্ছেন, কাকে পড়াচ্ছেন, ছাত্রদের, দেখো তাহলে এটা কি হয়ে যাবে তোমার গৌণ কর্ম। এবার কি পড়াচ্ছেন, দেখো ব্যাকরণ পড়াচ্ছেন, তাহলে ব্যাকরণ হয়ে যাবে তোমার মুখ্য কর্ম। তাহলে মুখ্য কর্ম কি, গৌণ কর্ম কি, বুঝতে পেরেছো। আরেকটি উদাহরণ দেখি, আরো ক্লিয়ার হবে। দেখো মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, এখানে ক্রিয়াপদ, প্রথমে দেখো ক্রিয়াপদ কোনটি, নিশ্চয়ই দেখাচ্ছেন, এটা ক্রিয়াপদ, তাই তো। এবার ক্রিয়াকে প্রশ্ন করতে হবে কি দিয়ে, একটা হচ্ছে কি দিয়ে আর একটা হচ্ছে কাকে দিয়ে। প্রথমে করবো প্রশ্ন কি দিয়ে, কি দেখাচ্ছেন, উত্তর কি আসছে, চাঁদ, উত্তর আসছে চাঁদ, তাই তো, উত্তর আসছে চাঁদ। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, সেটা হয়ে যাবে তোমার মুখ্য কর্ম, মানে কি দিয়ে প্রশ্ন করলে বস্তুবাচক উত্তর আসে।
আর যেটি বস্তুবাচক সেটা হবে মুখ্য কর্ম। তাহলে চাঁদ কি হয়ে যায় তোমার, এটা হবে মুখ্য কর্মের উদাহরণ। এবং কাকে কাকে দেখাচ্ছেন, দেখো শিশুকে, শিশুকে কাকে দিয়ে প্রশ্ন করলে দেখো শিশুকে উত্তর আছে, এটা কি ব্যক্তিবাচক, আর ব্যক্তিবাচক হলেই সেটা হয়ে যায় তোমার গৌণ কর্ম। দেখো প্রশ্ন কাকে দেখাচ্ছেন, শিশুকে, এটা গৌণ কর্ম। কি দেখাচ্ছেন, চাঁদ দেখাচ্ছেন, তাহলে চাঁদ হয়ে যাবে তোমার মুখ্য কর্ম। তাহলে মুখ্য কর্ম গৌণ কর্ম কি আশা করে বুঝতে পেরেছো। আর একটি উদাহরণ দেখো, আশা করি প্রত্যেকে তোমরা এটা পারবে, যে ক্রিয়াপদের দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশিত হয়। সরি, এটা প্রশ্ন। তাহলে বোঝা গেল যে মুখ্য কর্ম, গৌণ কর্ম, সকর্ম ক্রিয়া কি, অকর্ম ক্রিয়া কি আশা করি বুঝেছো, সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া। যদি এই বিষয়গুলি বুঝতে পেরেছো তাহলে এই প্রশ্নগুলির উত্তর তোমরা করতে পারবে। দেখো, যে ক্রিয়াপদের দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশিত হয় তাকে কি বলে। দেখো, যে ক্রিয়াপদের দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশিত হয় তাকে কি বলে, অসমাপিকা ক্রিয়া বলে, সকর্ম ক্রিয়া, সমাপিকা ক্রিয়া না অকর্ম ক্রিয়া। তোমার উত্তর হচ্ছে সকর্ম সমাপিকা ক্রিয়া। সেটা উত্তর করেই দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ যে উত্তর করাই আছে। পরেরটি দেখো, বিকেল হলে আমরা মাঠে খেলতে যাই। এই বাক্যে এই যে হলে কোন ধরনের ক্রিয়া, তাহলে বিকেল হলে, যদি বিকেল হলে এই পদটা দেখো এখানে বাক্যের অর্থ কিন্তু সম্পূর্ণ প্রকাশ পাচ্ছে না, তাই না। তাহলে দেখো এবার এটা কোন ক্রিয়া হবে, সমাপিকা ক্রিয়া না অসমাপিকা ক্রিয়া না সকর্মক না দ্বিকর্ম। দেখেন দুটো ক্রিয়া রয়েছে, একটা আছে বিকেল হলে আর একটা আছে খেলতে যায়, তাই তো। এটাতে অর্থ সম্পূর্ণ প্রকাশ করছে এবং এইটাতে গিয়ে সম্পূর্ণ প্রকাশ করছে না, তাহলে এটি কি হয়ে যাবে তোমার, এটা হয়ে যাবে তোমার অসমাপিকা ক্রিয়া। পরবর্তী প্রশ্ন দেখো, তিনের, সে বই পড়ছে, বাক্যটিতে পড়ছে কোন ধরনের ক্রিয়া। দেখো সে বই পড়ছে, তাই তো, তাই এটা কোন ধরনের কি হবে বলো, অকর্মক ক্রিয়া, সকর্মক ক্রিয়া, দ্বিকর্মক ক্রিয়া না যৌগিক ক্রিয়া। সঠিক অ্যান্সার কোনটি হবে তোমার, এটা হবে সকর্মক ক্রিয়া। কারণ কি, দেখো সে বই পড়ছে, ক্রিয়াপদ হচ্ছে পড়ছে, পড়ছে যদি প্রশ্ন করো তাহলে কি হবে, কি পড়ছে, দেখো বই, কর্ম পাচ্ছে কিন্তু বই, কর্ম আছে, আর কর্ম থাকলে সেটা কি হয়ে যায়, সেটা হয়ে যায় তোমার সকর্মক ক্রিয়া, তাই তো। পরবর্তী প্রশ্ন দেখো, দেখো দ্বিকর্মক ক্রিয়ার বস্তুবাচক কর্মপদটি কি বলা হয়। দ্বিকর্মক ক্রিয়ার বস্তুবাচক কর্মপদটিকে কি বলা হয়, একটা আমরা জানলাম ব্যক্তিবাচক, একটা জানলাম বস্তুবাচক। তাহলে বস্তুবাচক পদটিকে কি বলা হয়, মুখ্য কর্ম, গৌণ কর্ম, উদ্দেশ্য কর্ম না বিধেয় কর্ম, কোনটি হবে। সঠিক আনসার হবে তোমার মুখ্য কর্ম। কারণ যেটি বস্তুবাচক হয় সেটা কি হয়, মুখ্য কর্ম। কি দিয়ে প্রশ্ন করলে যার উত্তর পাওয়া যায়, অর্থাৎ কি দিয়ে, তাই তো, কি দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা হয় তোমার মুখ্য কর্ম, তাই তো, মুখ্য কর্ম। তাহলে এখানে কি দিয়ে প্রশ্ন করলে উত্তর কি হয়, সেটি বস্তুবাচক হয়, তার বস্তুবাচক যেটি সেটা হয়ে যায় মুখ্য কর্ম। পরবর্তী দেখো, দেখো পাখিগুলি আকাশে উঠছে, বাক্যে উঠছে ক্রিয়াপদটি কোন শ্রেণীর। তাহলে এই যে উঠছে ক্রিয়াপদটি কোন শ্রেণীর, সকর্মক ক্রিয়া, বিকর্মক ক্রিয়া, অকর্মক না প্রযোজক ক্রিয়া। তার সকর্মক ক্রিয়া না অকর্মক ক্রিয়া সেটা তোমাকে বলতে হবে। দেখো উঠছে, এই বাক্যটি দেখো কোনো কর্ম নেই, কারণ উঠছে এটাকে যদি কি দিয়ে প্রশ্ন করো এবং কাকে দিয়ে প্রশ্ন করো কোনো উত্তর পাওয়া যাচ্ছে না, কি উঠছে কাকে উঠছে কোনো উত্তর নেই, তাহলে এটা হয়ে যায় তোমার অকর্মক ক্রিয়া। সঠিক আনসার উত্তর গ। পরবর্তী দেখো, তাহলে বোঝা হলো। এবার আমরা জানবো অব্যয় পদ, ঠিক আছে, এবার আমরা জানবো অব্যয় পদ। তাহলে এতক্ষণ জানবো ক্রিয়াপদ জানলাম, এবার জানবো যে অব্যয় পদ কাকে বলে। আচ্ছা, বাক্যের পদ রূপে ব্যবহৃত হয়ে যেসব বিভক্তি যুক্ত হয় না, পদ রূপে ব্যবহৃত হয় বাক্যে, কিন্তু বলছে কোনো বিভক্তি যুক্ত হয় না, এতে কি হচ্ছে, অব্যয় কি কোনো বিভক্তি যুক্ত হয় না, এবং লিঙ্গ বচন এবং বিভক্তি পদে যেসব শব্দ রূপের কোনো পরিবর্তন হয় না, আচ্ছা কোনো পরিবর্তন হয় না, সেই সব শব্দগুলিকে বলে অব্যয়। অর্থাৎ বোঝা গেল, মানে যে পদের কোনো ব্যয় নাই, অব্যয় বোঝা হচ্ছে ব্যয়, মানে কোনো পরিবর্তন হয় না, বাক্যে তোমার যেমন ব্যবহার হয় সেরকমই থেকে যায়, এরকম কোনো পরিবর্তন নেই, তাকে হচ্ছে অব্যয় পদ। যে পদের লিঙ্গ বচন পুরুষ কারক কাল বিভক্তি অনুযায়ী কোনো রূপ পরিবর্তন হয় না তাকে অব্যয় পদ বলে, এর কোনো পরিবর্তন হয় না। কিছু উদাহরণ দেখো, যেমন বাক্যে কিন্তু, এবং, অথবা, আর, কি, না, জন্য, এগুলো কি দেখো প্রত্যেকটা একটি অব্যয় পদ, এর কোনো পরিবর্তন হয় না, বাক্যের কোনো পরিবর্তন হয় না, তোমার কাল ভেদে বা লিঙ্গ ভেদে কোনো রকম পরিবর্তন হয় না, এরা যেমন তেমনই থেকে যায়। যেমন কিছু উদাহরণ দেখো, সে ধীরে ধীরে হাঁটছিল তাই দেরি হলো, সে ধীরে ধীরে হাঁটছিল তাই দেরি হলো। তাহলে দেখো এই তাই, তাই একটি একটি অব্যয়, কারণ এর কোনো পরিবর্তন হয় না। যদি তুমি পড়ো তবে সফল হবে, দেখো যদি, যদি এবং তবে এ দুটি কি অব্যয়, কারণ এদের কোনো পরিবর্তন হয় না, যদি তবে।
আর অব্যয়গুলো কি হয়, কোনো বাক্যে যুক্ত করার জন্য কিন্তু অব্যয়গুলো ব্যবহার করা হয়। ঠিক আছে, তাহলে যদি তুমি পড়ো তবে তুমি সফল হবে। এখানে কি দুটো বাক্যকে যুক্ত করা আছে তবে পদটি, তাই তো, এটা অব্যয়। দেখো এখানে তবে হলো অব্যয়, বোঝা গেল। আরো কিছু দেখো, এই অব্যয় বেশ কিছু ভাগ রয়েছে। তাহলে অব্যয় বোঝা গেল যে আর কোনো পরিবর্তন হয় না, বাক্যে যেমন তেমনই থাকে। অব্যয় কখন ব্যবহার হয়, বাক্যে দুটি বাক্যকে যুক্ত করতে ব্যবহার হয়, তাই তো। এবং কিন্তু দেখো সমচ্চয় অব্যয়, এই অব্যয়ের কিছু ভাগ রয়েছে, যেমন সমচ্চয় অব্যয়, যে অব্যয়ের একাধিক পদকে অথবা বাক্যকে যুক্ত বা বিযুক্ত করে তাকে সমচ্চয় অব্যয় বলে। যে সমচ্চয় অব্যয় কি, দুটি বাক্যকে যুক্ত করে যে অব্যয়, সেটা হচ্ছে সমচ্চয় অব্যয়। দেখো রাম একটি পদ, শ্যাম একটি পদ। রাম ও শ্যাম স্কুলে যায়, তা রাম ও শ্যাম, এই যে ও, এটা হয়ে যায় তোমার কি একটি অব্যয়, কারণ রাম এবং শ্যামকে যোগ যোগ করছে কি এই ও, এই পদটির দ্বারা, তাহলে ও একটি অব্যয়। দেখো আমি পড়ি, কি হচ্ছে, আমি পড়ি কিন্তু সে লেখে, কিন্তু সে এই খেলে। তাহলে আমি পড়ি, এখানে দেখো আমি পড়ি একটি বাক্য, সে খেলে একটি বাক্য, কিন্তু দেখো কিন্তু দুটি বাক্যকে যুক্ত করেছে কিন্তু, তাহলে এটা কি হয়ে গেল তোমার একটি অব্যয়, এটি একটি অব্যয়। আরো দেখো, তুমি চা অথবা কফি খাবে, এই যে অথবা, এটা কি হয়ে যাবে তোমার, এটা একটা অব্যয়। আজ প্রবল বৃষ্টি হচ্ছে, দেখো একটি বাক্য, তাই আমরা বাইরে যাইনি, যে তাই, এটা হয়ে গেল তোমার অব্যয়। তাহলে এটা অব্যয়। আর এই অব্যয়টা কি হচ্ছে, যখন দুটি পদকে বা দুটি বাক্যকে যুক্ত করে সেটা হচ্ছে তোমার সমচ্চয় অব্যয়, তাই তো। সমচ্চয় অব্যয় বলছে যে অব্যয় একাধিক পদকে, দুটি বা তার বেশি হতে পারে, অথবা বাক্যকে যুক্ত করে বা বিযুক্ত করে, যুক্ত করতে পারে বা বিযুক্ত করতে পারে, তাকে সমচ্চয় অব্যয় বলে। তাহলে অব্যয়ের যেহেতু ভাগ দেখো ও, তাহলে এটি একটি সমচ্চয় অব্যয়, কিন্তু একটি সমচ্চয় অব্যয়, অথবা, এগুলো কি হচ্ছে সমচ্চয় অব্যয়ের উদাহরণ। যদি পরীক্ষায় দেয় অব্যয় বার করতে, নিশ্চয়ই এগুলো তো জানতে পারছি যে এগুলো অব্যয়, কিন্তু, অথবা এবং প্রত্যেকটা অব্যয়। আরো যদি ডিপে দেয় যে এটা কোন অব্যয়ের কোন ভাগে পড়ছে, তাহলে এগুলো হয়ে যাবে তোমার সমচ্চয় অব্যয়। কারণ দেখো এখানে প্রত্যেকটি কি এক, মানে দুটি পদকে হয় যুক্ত করেছে, না তো দুটি বাক্যকে যুক্ত করেছে, দুই বা ততোধিক হতে পারে, বোঝা গেল। এবার দেখো পদোন্নয়ী অব্যয়, যে অব্যয় শব্দ বাক্যের কোনো পদের, বিশেষ করে বিশেষ্য ও সর্বনাম পদের পরে বসে অন্য পদের সাথে সম্পর্ক তৈরি করে, তাকে পদোন্নয়ী অব্যয় বলে। তাহলে পদোন্নয়ী অব্যয় কি বলছে, বিশেষ্য বা সর্বনাম পদের পরে বসে অন্য পদের সাথে, মানে বাক্যে তো অনেকগুলো পদ থাকে, তাই না। তাহলে বিশেষ্য বা সর্বনামের পরে বসে অন্যান্য বাক্যের সাথে সম্পর্ক স্থাপন করে, তাকে পদোন্নয়ী অব্যয় বলে। যেমন ছাড়া, বিনে, ব্যতীত, দেখো চেয়ে, অপেক্ষা পর্যন্ত, এগুলো হচ্ছে প্রত্যেকটি পদোন্নয়ী অব্যয়ের উদাহরণ। এটা বাক্যের প্রয়োগ দেখলে বুঝতে পারবে। দেখো দেশের জন্য, দেশের জন্য সবাইকে কাজ করতে হবে, তাহলে দেখো দেশের, এটা একটি, কিন্তু দেখো দেশের জন্য, এই যে জন্য, এটি হচ্ছে তোমার পদোন্নয়ী অব্যয়, কারণ এই দেশের জন্য সবাইকে কাজ করতে হবে। এখানে কি তোমার এই বাকি পদগুলোকে এই জন্য পদটি দ্বারা বা অব্যয়টি দ্বারা যুক্ত করেছে, তাই তো। দেখো নদীর উপরে একটি সেতু তৈরি হয়েছে, দেখো নদীর উপরে, এই যে উপরে, দেখো নদী একটা কি তোমার বিশেষ্য পদ, এর পরে বসেছে উপরে। বাকি যে পদগুলোর সাথে সম্পর্ক স্থাপন করছে যে নদীর একটি সেতু তৈরি হয়েছে, এটা ঠিক বোঝাচ্ছে না, কিন্তু উপরে যে পদটি বোঝাচ্ছে, উপরে, উপরে এই অব্যয়টি বসছে তোমার অন্যান্য বাক্যের সাথে সম্পর্ক তৈরি করেছে, তাই তো। তাহলে এটাই হয়ে যায় তোমার পদোন্নয়ী অব্যয়, অর্থাৎ বিশেষ্য বা বিশেষণের পরে বিশেষ ভাগ বসে এবং অন্যান্য পদগুলোর সাথে একটা সম্পর্ক তৈরি করে। যেমন আমার কাছে একটি কলম আছে, আমার কাছে একটি কলম আছে, দেখো এখানে তাহলে কোনটি হবে, এখানে তোমার পদোন্নয়ী অব্যয় কোনটি হবে। দেখো আমার এটা একটি সর্বনাম, তাই তো। আর এগুলি প্রত্যেকটা পদ, দেখো কাছে, যে কাছে, এটা কি হয়ে যাবে তোমার কাছে একটি হয়ে যাবে, এগুলো পদোন্নয়ী অব্যয়। আবার দেখো বিদ্যালয়ের পাশে একটি গ্রন্থাগার রয়েছে, দেখো পাশে, তাই তো। ঠিক প্রিপোজিশনের মতো পদোন্নয়ী অব্যয় কি, প্রিপোজিশন কি করে প্রত্যেকটা বাক্যকে একটির সঙ্গে একটা সম্পর্ক বুঝিয়ে দেয়, সে একই জিনিস। দেখো বিদ্যালয়ের পাশে একটি গ্রন্থাগার আছে, তাহলে কাছে, পাশে, উপরে, নিচে, জন্য, এগুলো প্রত্যেকটি মানে প্রিপোজিশন যেমন ব্যবহার সেরকমই এই পদোন্নয়ী অব্যয়, বোঝা গেল। দেখো সকাল থেকে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, এটা একটি, দেখো এখানে সকাল একটি কি পদ, একে অন্যান্য পদের সঙ্গে যুক্ত করছে কি, এই যে থেকে, এই যে থেকে পদটি রয়েছে, এটি কি হচ্ছে, দেখো এই বাক্যগুলোকে যুক্ত করছে, তাহলে এটি হয়ে যাবে তোমার পদোন্নয়ী অব্যয়, বোঝা গেল, ঠিক প্রিপোজিশন। এবার জানবো আমরা অন্যয়ী অব্যয়। অন্যয়ী অব্যয় কি, দেখো যে অব্যয় বাক্যের অন্য কোনো পদের সাথে সরাসরি সম্বোধন বা সম্পর্ক না রেখে কেবল বক্তার মনের বিশেষ ভাব, যেমন আনন্দ, দুঃখ, ঘৃণা, বিস্ময়, ভয়, উচ্ছ্বাস প্রকাশ করে, তাহলে তাকে কি হচ্ছে অন্যয়ী অব্যয়, প্রকাশ করে স্বাধীনভাবে ব্যবহৃত হয়, তাকে অন্যয়ী অব্যয় বলে। মানে কি এতক্ষণ আমরা কি দেখলাম, যে সঞ্চয় দেখলাম, তোমার পদোন্নয়ী অব্যয় দেখলাম, এগুলো কি হচ্ছিল বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করছিল, তাই তো। কিন্তু এই অন্যয়ী অব্যয়টা কি বলছে, তোমার বাক্যের মধ্যে সম্পর্ক স্থাপন করে না, মানে এই যদি এগুলো যদি বাক্যে না থাকে তার কোনো অসুবিধা নেই, কারণ এগুলো বাক্যের
আবেগ বা ভাব প্রকাশ করে, যে অব্যয় বাক্যের অন্য কোনো পদের সাথে সরাসরি সম্পর্ক থাকে না, মনের বিশেষ ভাব প্রকাশ করে, যেমন দুঃখের জন্য আমরা দুঃখ, ঘৃণা, ভয় এগুলো কি প্রকাশ করে, সেগুলো কি হচ্ছে অন্যয়ী অব্যয়, তাই তো। ইংরেজিতে জায়গায় ঠিক ইন্টারজেকশনের মতো ব্যবহার, ঠিক আছে, ইন্টারজেকশনের মতো। দেখো কিছু উদাহরণ, দেখো আহা, আহা, ও হে, ছি ছি, সাবাস, উফ, এগুলো প্রত্যেকটি একটি হচ্ছে অন্যয়ী অব্যয়। তখন দেখো উদাহরণ, দেখো বাহ, তোমার হাতের লেখা তো দারুণ, এখানে কি বা, এই যে এই অব্যয়টি দ্বারা কি হচ্ছে একটা প্রশংসা বা আনন্দ প্রকাশ করা হচ্ছে। বা এটা ধরো বা দিয়ে যদি দাও, দেখো তাও কিন্তু এর কোনো বাক্যের কোনো প্রবলেম না, তোমার হাতে লেখা সুন্দর, এটা কিন্তু একটা বাক্য হয়ে যাচ্ছে। কিন্তু এই যে বা, দেখো এই বা এই পদটির দ্বারা কিন্তু বাক্যের মধ্যে কি একটা আনন্দ বা উচ্ছ্বাস প্রকাশ পাচ্ছে, তাই তো, প্রশংসা, তাহলে এটি হয়ে যায় তোমার অন্যয়ী অব্যয়। দেখো উফ, আজ বড্ড গরম পড়েছে, সে কি দেখো সে বিরক্তি বা কষ্ট প্রকাশ পাচ্ছে, উফ, তাহলে উফ এটা কি হয়ে যায় তোমার, এটা হয়ে যায় তোমার অন্যয়ী অব্যয়। অন্যয়ী অব্যয় কি বাক্যের সাথে তেমন সম্পর্ক থাকে না, এগুলো যদি নাও দেওয়া হয় তাও কিন্তু বাক্যের অর্থ প্রকাশে কোনো অসুবিধা হয় না। দেখো আজ বড্ড গরম পড়ছে, দেখো তাও বাক্যের অর্থ কিন্তু প্রকাশ পাচ্ছে। তাহলে এগুলোকে বাক্যের মধ্যে এক্সট্রা কিছু দিয়ে থাকে, বাক্যের উচ্ছ্বাস মানে ভাব প্রকাশ করে, এটা যে বাক্যটা কেমন, দেখো উফ আজ বড্ড গরম পড়েছে, মানে বাক্যে একটি কষ্ট বা বিরক্ত একটা বোঝাচ্ছে। দেখো ও হে, ও হে কথাটা তো আমি একদম ভুলে গিয়েছিলাম, ধরো কথাটা একটা একদম ভুলেছিলাম, কিন্তু হঠাৎ মনে পড়ে যা আফসোস প্রকাশ করছে কি, যে ও হে, এটা কি একটা আফসোস প্রকাশ করছে, তাহলে ও হে হয়ে যায় তোমার একটি অন্যয়ী অব্যয়। বোঝা গেল? দেখো আরো দেখো, হাই হাই, সাবাস, প্রত্যেকটাই দেখো বাক্যের কি একটি অর্থ প্রকাশ পাচ্ছে, তাহলে এগুলো কি প্রত্যেকটা হয়ে যায় তোমার অন্যয়ী অব্যয়। এবার দেখো আমরা কিছু প্রশ্ন দেখবো অব্যয় থেকে। যে অব্যয় পদ বাক্যের অন্য পদের সাথে সম্পর্ক না রেখে স্বাধীনভাবে মনের ভাব প্রকাশ করে তাদের কি বলে? তার স্বাধীনভাবে যারা মনের ভাব প্রকাশ করে তাদের আমরা এইমাত্র জানলাম কি বলে, তাদের অন্যয়ী অব্যয় বলে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, দুঃখ বিনা সুখ লাভ হয় না, দুঃখ বিনা সুখ লাভ হয় না, এ বাক্যে বিনা কোন, এটা কোন ধরনের অব্যয় পদ? তাহলে দেখো এটা একটি পদ এবং অন্যান্য পদের সাথে সম্পর্ক স্থাপন করেছে, এরকম যদি হয় তাহলে সেগুলোকে আমরা কি বলি, তোমার বলি পদোন্নয়ী অব্যয়, মানে একটি পদের সঙ্গে আরেকটি পদের সম্পর্ক স্থাপন করে তাদের কি বলি পদোন্নয়ী অব্যয়। তার সঠিক আনসার হয়ে যায় তোমার পদোন্নয়ী অব্যয়। পরবর্তী প্রশ্ন দেখো, যে সব অব্যয় পদ দুটি পদের বা বাক্যের মধ্যে সংযোগ বা বিয়োজন বা সংকোচন ঘটায় তাদের কি বলে? তাদের কি বলে মাত্র আমরা জানলাম, তাদের বলে সমুচ্চয়ী অব্যয়। সঠিক আনসার হবে ক। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, মাথার উপরে নীল আকাশ, এখানে ওপর পদটি কোন অব্যয় বা সমুচ্চয়ী অব্যয়, সরি সমুচ্চয়ী অব্যয়, পদোন্নয়ী অব্যয়, অন্যয়ী অব্যয় না অন্যান্য অব্যয়? তাহলে দেখো মাথার উপরে, মাথায় একটি পদ এবং নীল আকাশে, এখানে কি একটি পদের সঙ্গে অন্যান্য পদের সম্পর্ক স্থাপন হচ্ছে, তাহলে এটা হয়ে যায় তোমার কি, এটা হয়ে যায় তোমার এটা হয়ে যায় পদোন্নয়ী অব্যয়। পরে দেখো ছি ছি, তুমি এত বড় মিথ্যে কথা বললে, এ বাক্যে ছি ছি অব্যয়টি কোন অব্যয় কি প্রকাশ করছে? ছি ছি এটা কি প্রকাশ করছে? দেখো প্রশংসা, ঘৃণা বা ধিক্কার, বিস্ময় না সম্বন্ধ? সঠিক আনসার হবে তোমার কোনটি, ঘৃণা বা ধিক্কার জানাচ্ছে, ছি ছি, তাই তো। পরবর্তী প্রশ্ন দেখো, ব্যাস এটাই, তাহলে আজকের মতো ক্লাসটা এটাই, এবং এই ক্লাসটার পিডিএফ কিন্তু তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। তো ধন্যবাদ, আজকের মতো এই পর্যন্ত। আমরা পরবর্তী ক্লাসে এই পদ থেকে যে সমস্ত প্রশ্ন পরীক্ষা আসতে পারে টোটাল এই পদের উপর থেকে আমরা কিন্তু একটি এমসিকিউ নিয়ে আসবো। ধন্যবাদ।